চলাচলের ভরসা বেঠো পথ আর বাসের সাঁকো। ঢাকা দক্ষিণের বর্ধিত 18 ওয়ার্ডে নেই নাগরিক সুবিধা, যান আর জনজটে ক্লান্ত রাজধানী। পদ্মা মেঘনার ওপারে বিকেন্দ্রীকরণের তাগিদ। আবেগ কমছে আক্রান্তের বয়সসীমা, বাড়ছে সংক্রমণ, পরবর্তী জটিলতা। ভাইরাসের চরিত্র বদলেছে কিনা নিশ্চিত হতে বিশ্বজুড়ে চলছে গবেষণা। আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রামের রৌফবাদ এলাকায় দুপক্ষের সংঘর্ষ, একজন নিহত, শিশু গুলিবিদ্ধ। চট্টগ্রাম মেডিকেলে ভর্তি। 23 দিন বন্ধ থাকার পর সচল হলো চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি। প্রতিদিন মিলবে 4000 লিটার। পুনরায় বন্ধ ঠেকাতে বিকল্প উৎসের ক্রুড অয়েল আমদানির পরামর্শ বিশ্লেষকের। এবং পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল ও পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর নিয়ে আলোচনায় তিস্তা ইস্যু। মহাপরিকল্পনা বাস্তবায়ন চান উত্তরের মানুষ, পানি প্রবাহ নিশ্চিতের দাবি। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার প্রায় 9 বছর পরও নাগরিক সুবিধা বঞ্চিত থাকা ঢাকা দক্ষিণের বর্ধিত 18টি ওয়ার্ডের বাসিন্দারা। বেঠো পথ আর বাঁশের সাঁকোই পারাপারের একমাত্র ভরসা। ড্রেন কালভার্ট না থাকায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় জনপথ। ভুক্তভোগীদের আক্ষেপ, তিলোত্তমা নগরের কোল ঘেঁষে গড়ে ওঠা এই অঞ্চল যেন প্রদীপের নিচেই অন্ধকার। শাহজাহান খান এবং জাকারিয়া জয়ের ছবিতে মাদি ইসলাম ধ্রুব রিপোর্ট। বাজার 53 গলির রাজধানীর পুরান ঢাকা। এখানে ভোর হয় ঢাকায় ঐতিহ্য আর রেওয়াজে। বিল্ডিংয়ের গা ঘেঁষে বিল্ডিং, যানজট আর জলজট যেন নিয়তি, যার দেখভালের দায়িত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মানুষের চাপ কমাতে 2017 সালে নাসিরাবাদ ইউনিয়ন সহ 18টি ওয়ার্ড অন্তর্ভুক্ত করে বাড়ানো হয় ঢাকা দক্ষিণ সিটির কলেবর। এরপর সময় গড়িয়েছে 9 বছর, কিন্তু বর্ধিত ওয়ার্ডে পৌঁছায়নি নাগরিক সুবিধা। নগরীর 75 নম্বর ওয়ার্ডের নাসিরাবাদ মেঠো পথের পাশ দিয়ে বয়ে গেছে জলাধার। বাঁশের সাঁকোয় পারাপারের একমাত্র ভরসা। মাটির রাস্তাটা আনন্দ লাগে, কিন্তু রাস্তা পাইতেছি না, অসুবিধায় চলতে হয়, রাস্তাঘাট নাই। কিছুটা এগুলে 70 নম্বর ওয়ার্ড। মানুষের জীবন যাপনের মতোই ধীরে চলনীতিতে চলছে সড়কে নির্মাণ কাজ। তাই জলে ডোবা অর্ধনির্মিত এই পথে এলাকাবাসীর ভোগান্তির প্রতীক। সিটি কর্পোরেশনে থাকাতে আমরা ট্যাক্স সবই দিতেছি, কিন্তু আমরা ওই সুযোগ সুবিধা পাচ্ছি না। যদি কোনো অসুস্থ হয়ে যায় তাদেরকে অ্যাম্বুলেন্স দিয়ে আমরা যে হসপিটালে পাঠাবো, আমাদের এমনও কোনো অবস্থা নাই। ওদিন একটা বাচ্চা পড়ে গেছে, এখানে অটো থেকে বাচ্চা সহ মা পড়ে গেছে। সিটি কর্পোরেশনের ভিতরে একটা রাস্তা আজকে 2 বছর ধরে এই অবস্থায়। পাইপের উপর দিয়ে মানুষজন আসতেছে, রাতে একটা লাইট নাই, একটা কিছু নাই, মানে চরম রকমের ভোগান্তি হচ্ছে। ড্রেন কালভার্টের অভাবে জলজট আর জলাবদ্ধতাকে সঙ্গী করেই যেন চলছে 63 থেকে 66 নম্বর ওয়ার্ড। এ নিয়ে জনপ্রতিনিধির কণ্ঠেও ঝরছে অসহায়ত্বের সুর। নাগরিক সুবিধা বঞ্চিত প্রায় 15 থেকে 20 লক্ষ লোকের বসবাস এখানে। পানি সম্পদ মন্ত্রী বরাবর ডিউ লেটার দিয়েছি এবং সিটি কর্পোরেশনকে একাধিক আমি লেটার দিয়েছি। 9 বছরের বঞ্চনার কথা এরই মধ্যে পৌঁছে গেছে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের কানে। সময় সংবাদকে জানালেন সংকট নিরসনের পরিকল্পনার কথা। আমরা সরকারকেও বলেছি যে আমাদের থোক বরাদ্দ দেওয়ার জন্য, এবং সেখানে রাস্তা করতে হবে, সেখানে ইলেকট্রিক পোল লাগাইতে হবে, সেখানে ড্রেনেজ ব্যবস্থা করতে হবে। কাজে সেটার জন্য সরকারি সাহায্য আমরা চেয়েছি। সরকারি সাহায্য পেলে আমরা অবশ্যই সেই কাজগুলো করব। কর্পোরেট সিটির আকাশ ছোঁয়া অট্টালিকার পাশেই এই অন্ধকার দ্বীপ যেন আধুনিক নগরায়নের এক চরম উপহাস। শহর থেকে কেবল ইটের দালান নয়, শহর মানে স্বস্তি। কিন্তু সেই স্বস্তি কবে ফিরবে এই বঞ্চিত গলিতে? মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। যানজট ও জনজটে ক্লান্ত রাজধানী ঢাকা। ধারণ ক্ষমতার চেয়ে প্রায় 7 থেকে 10 গুণ লোকের আবাসস্থলে নগরী। বিশ্লেষকরা বলছেন, বিকেন্দ্রীকরণের নামে ঢাকাকে আর বড় করা যাবে না। বিকেন্দ্রীকরণ পরিকল্পনা করতে হবে পদ্মা মেঘনার ওপারকে কেন্দ্র করে। একই সঙ্গে নতুন করে ভবন নির্মাণের পরিকল্পনা বাদ দিয়ে পরিকল্পনা করতে হবে সবুজ বনায়নের। আরও জানাচ্ছেন জেমসন মাহবুব।
800 বছরের পুরনো বাংলার রাজধানী ঢাকা প্রায় 3.25 কোটি মানুষের বসতির নগরী। জাতিসংঘের হিসেবে বিশ্বের দ্বিতীয় জনবহুল বৃহত্তম শহর এই নগরী এখন মানুষের ভারে ক্লান্ত। অথচ তিলোত্তমা নগরী গড়ার কথা ছিল রাজধানী ঢাকাকে। বিশ্লেষকরা বলছেন একটি আদর্শ নগরীতে প্রতি বর্গ কিলোমিটারে থাকবে 20 থেকে 25 হাজার মানুষ। রাস্তা থাকবে 25%, থাকবে 25% সবুজ বনায়ন, আর জলাশয় থাকার কথা 10%। এই মেগা সিটিতে এখন আছে মাত্র 7% সড়ক, সবুজ আছে 5%, আর জলাশয় মাত্র 5%। সবকিছুর ঘাটতি থাকলেও এই নগরীতে বাস করে প্রতি বর্গ কিলোমিটারে 40 থেকে 50 হাজার মানুষ। সব মিলিয়ে এই নগরী এখন জনজটের। লোক সংখ্যা বাড়তেছে, সেই হিসেবে মানুষের সুযোগ সুবিধা বাড়তেছে না। এত মানুষ, এত অপরিষ্কার পরিচ্ছন্ন, আসলে ঢাকা এখন বসবাসযোগ্য নয়। 10 গুণ লোক বেশি এখানে বসবাস করে শুধুমাত্র কর্মসংস্থানের জন্য। পরিসংখ্যান বলছে প্রতিদিন কাজের সন্ধানে নগরীতে আসছেন 2000 থেকে 2500 মানুষ। বছরে প্রায় 5 লাখ। বাড়তি জনসংখ্যার চাহিদা মেটাতে নিত্যদিন গড়ে উঠছে নতুন নতুন ভবন। 2008-এ নতুন বিধিমালা হলো, তখন কিন্তু আর ঢাকার ভবনগুলো কেমন হবে, সেখানে কেমন আয়তনের মানুষ থাকবে, কী সংখ্যা মানুষ থাকবে, সেটা কিন্তু একেবারে ভেঙেচুরে একাকার হয়ে গেল। এবং দেখা গেলো যার ফলে আগে যে সরু 10-12 ফিট রাস্তার পাশে 3-4-5 তলা ভবন ছিল, সেখানে 10-12 তলা ভবন হওয়া শুরু হয়েছে। মানুষের অন্যান্য জায়গাতে যদি আপনার ইনকামের সুযোগ তৈরি হয়, তখন এই ঢাকামুখী হওয়ার প্রবণতাটা কমে আসবে। জব অপরচুনিটি থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য যে সকল সুবিধাগুলো আছে সেগুলোকে ছড়িয়ে দেওয়া, তাহলে এই যে ঢাকামুখী মানুষের যে জনস্রোত, এই জনস্রোত কমে আসবে। জনজটের সাথে পাল্লা দিয়ে বেড়েছে যানজট। 1 দশক আগে যে নগরীর যানবাহনের গতি ছিল প্রতি ঘন্টায় 21 কিলোমিটার, এখন তা প্রায় 5 কিলোমিটার। গড়ে অপচয় হচ্ছে প্রায় 72 লাখ কর্মঘণ্টা। বিশ্লেষকদের মতামত নিয়ে এখনই উদ্যোগ নিতে হবে সরকারকে লাইফ সাপোর্টে থাকা তিলোত্তমা নগরী ঢাকাকে বাঁচাতে। জিমসন মাহবুব, সময় সংবাদ, ঢাকা। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 25 মে থেকে 31 মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী 23 মে শনিবার ও 24 মে অফিস খোলা থাকবে। বগুড়া সিটি কর্পোরেশন সহ 5টি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করেছেন নিকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত হয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার 120তম বৈঠক। তবে নিকার সাথে বর্তমান সরকারের প্রথম বৈঠক এটি। বিএনপি সরকারের মাত্র 2.5 মাস মেয়াদেই বগুড়াকে সিটি কর্পোরেশন হিসেবে গঠন করা হয়। পাশাপাশি নতুন 5টি উপজেলাও গঠন করা হয়। নতুন উপজেলার তালিকায় রয়েছে বগুড়ার মোকামতলা, যা এতদিন শিবগঞ্জ উপজেলার অংশ ছিল। এছাড়া কক্সবাজারের চকরিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন উপজেলার স্বীকৃতি পেয়েছে মাতামুহুরী। ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে রুহিয়া ও ভুল্লি নামে নতুন 2 উপজেলা গঠন করা হয়েছে। নতুন উপজেলা হিসেবে আরও জায়গা পেয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার অধীনে থাকা চন্দ্রগঞ্জ। এদিকে দেশের হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। বেদখল হওয়া ওয়াকফ সম্পত্তি ফেরানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ওয়াকফ প্রশাসক। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এ সময় প্রধানমন্ত্রীকে দুদক পুনর্গঠনের আহ্বান জানায় টিআইবি। সপ্তাহের শেষ কার্যদিবসে সকাল 9:15টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতে সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন ওয়াকফ প্রশাসক সাফিজউদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। পরে সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী বলেন, প্রশাসনিক দুর্বলতা আর দুর্নীতির কারণে অধিকাংশ ওয়াকফ সম্পত্তি বেদখল অবস্থায় রয়েছে, যা ফেরাতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। 17টি বছর যেভাবে তারা চালিয়েছে, তাদের কারণে আজকের এই ওয়াকফের অবস্থা খুব শোচনীয়। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন ওয়াকিফরা যে উদ্দেশ্যে ওয়াকফ করে গেছেন, ওনাদের উদ্দেশ্যটা যেন সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়িত হয়। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ইফতেখারুজ্জামান জানান, বিশ্বের কাছে বাংলাদেশের দুর্নীতি বিরোধী অবস্থান জানান দিতে 2028 সালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স আয়োজনের প্রস্তাব দিয়েছে টিআইবি। প্রস্তাবটি নিয়ে আমি আজকে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি এক বাক্যে আমার সাথে একমত হয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমান সরকার এমন একটা বার্তা দিতে চায় যে সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ। এ সময় প্রধানমন্ত্রীকে দুদক গঠনের আহ্বান জানান টিআইবি নির্বাহী পরিচালক। এবছর হচ্ছে হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। হামে একদিকে যেমন কমেছে আক্রান্তের বয়সসীমা, অন্যদিকে তেমনি বেড়েছে সংক্রমণ পরবর্তী জটিলতা। এমন পরিবর্তনে প্রশ্ন উঠছে, তবে কি চরিত্র বদলেছে মিজলেস ভাইরাস? তবে না, বিশেষজ্ঞরা বলছেন এ ভাইরাস এক প্রকারেরই হয়ে থাকে, আর স্থিতিশীল হওয়ায় সম্ভব নয় ধারণা পরিবর্তনের। তবুও আরও নিশ্চিত হতে বিশ্বজুড়ে গবেষণা চলছে বলে জানায় বিশেষজ্ঞরা। মনির হোসেনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। হাম ও হামের উপসর্গ নিয়ে একের পর এক মৃত্যুতে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। চিকিৎসকরাও জানিয়েছেন হামের ভিন্ন আচরণের কথা। আগে কখনো 9 মাসের আগে হাম না হলেও এবার রেকর্ড করেছে 6 মাস, এমনকি তার চেয়ে কম বয়সীদের আক্রান্ত হওয়ার। সে পরিস্থিতি বিবেচনায় নিয়ে হামের টিকাদানও শুরু হয়েছে 6 মাস বয়স থেকেই। সেই সঙ্গে পরিবর্তন হয়েছে হাম সংক্রমণ পরবর্তী জটিলতাও। জ্বর, ঠান্ডা দিয়ে শুরু হয়ে নিউমোনিয়া, এরপর ইনকেফালাইটিসের মতো মস্তিষ্কের প্রদাহ দেখা দিয়েছে, যাতে বেড়েছে মৃত্যুর সংখ্যা। হামের এমন জটিল পরিবর্তনে প্রশ্ন উঠেছে মিজেলস ভাইরাসের ধরন বদলেছে কিনা। ভাইরাস বিশেষজ্ঞরা বলছেন মিজেলস সিঙ্গেল সেরোটাইপ বা এক প্রকারেরই হয়। বর্তমান হামের প্রাদুর্ভাব এই ভাইরাসের কোনো গঠনগত কিংবা জেনেটিক পরিবর্তন সেটা বলা যাচ্ছে না। জিনগতভাবে যে পরিবর্তনের কথা আমরা বলি, যার কারণে অনেক সময় ভ্যাকসিন কাজ করে না বা নতুন কোনো ভেরিয়েন্ট চলে আসলো যার কারণে মহামারী হতে পারে, সেই ধরনের এই মিজেলস ভাইরাসের ক্ষেত্রে সেরকম সম্ভাবনা আসলে খুব একটা নাই বলেই প্রতীয়মান হয়। এই প্রাদুর্ভাব যে ভাইরাসের গঠনমূলক কোনো পরিবর্তন বা কোনো জেনেটিক কোনো পরিবর্তন বা সে কারণে যে হয়েছে, সেটা আসলে তার যে ক্যারেক্টারিস্টিক্স সেখান থেকে এটা প্রতীয়মান হচ্ছে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও জানান, দেশে এবং বিদেশে যে জিনোম সিকোয়েন্স করা হয়েছে, এতে নতুন কোনো ধরন পাওয়া যায়নি। ভাইরাসটি স্থিতিশীল হওয়ায় নতুন ধরন হওয়ার সম্ভাবনাও কম। তাও গবেষণা চলছে বলে জানান এই বিশেষজ্ঞ। দেশে এবং বিদেশে যে জিনোম সিকোয়েন্স করা হয়েছে, এখনো পর্যন্ত নতুন কোনো ধরন পাওয়া যায়নি। তবে এই ভাইরাসটা একটু স্থিতিশীল, এটার নতুন ধরন হওয়ার সম্ভাবনা কম। তবু পরীক্ষা করা হচ্ছে। তবে এই যে এত বেড়েছে, এটার কারণ কিন্তু হচ্ছে টিকার অভাব হয়েছে সারা পৃথিবীতেই। তবে ধরন যাই হোক, শিশুদের সুরক্ষিত রাখতে নিয়মিত টিকাদান কর্মসূচি চালু রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। সিলেটে বেড়েই চলেছে হামের প্রাদুর্ভাব, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 23 জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন 233 জন রোগী। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে আছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস। সরাসরি যাচ্ছে তার কাছে। সিলেটে সময় বাড়ার সাথে সাথে বাড়ছে হামের প্রকোপ, ঝরে পড়ছে ছোট্ট ছোট্ট ফুলগুলো। গতরাতে 5 ঘন্টার ব্যবধানে ঝরে পড়েছে 3টি ফুল। 3টি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা সিলেট বিভাগে 23 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে 20 জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং 3 জন মারা গেছে হামে। যদি বলি, সময় বাড়ার সাথে সাথে সিলেটে হামের পরিস্থিতি অনেকটা বলা যায় অবনতির দিকেই যাচ্ছে এবং সিলেটে আমরা দেখেছি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন হাসপাতালে কিন্তু এই হামের চিকিৎসা চলছে এবং শহীদ শামসুদ্দিন হাসপাতালকে ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে এবং এখানে আসলে হামের চিকিৎসাটি হচ্ছে। জানিয়ে রাখতে চাই,
গতকাল আমরা দেখেছি সিলেটের বিভিন্ন হাসপাতালে কিন্তু 141 জন রোগী ভর্তি রয়েছে এবং গত 24 ঘন্টা ল্যাবরেটরি পরীক্ষা নতুন করে 8 জন রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ে 66 জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এই যে হামের যে প্রকোপ বাড়ছে সেটি আমরা বর্তমানে যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে রয়েছে এখানে কিন্তু 100টি শয্যা রয়েছে, এর মধ্যে 92 জনই কিন্তু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। বলা যায় যে আসলে শয্যা আসলে ফুল হতে চলেছে এবং উসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও 10 জন রোগী রয়েছেন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে 66 জন, 15 জন করে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। জানিয়ে রাখতে চাই, চিকিৎসকরা বলছেন যে গেল 2 বছর হামের টিকা না দেওয়ার কারণে এখন কিন্তু খারাপ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং টিকার কথা যদি বলি, সিলেট সিটি কর্পোরেশনের কিন্তু 68,000 টিকা দেওয়ার কথা রয়েছে। তারা ইতিমধ্যেই গতকালের যে রিপোর্ট সিলেট সিটি কর্পোরেশন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা তিনি জানিয়েছেন 60,000 টিকা দেওয়া সম্পন্ন হয়েছে, বাকি 8,000 টিকা 20 তারিখের মধ্যে দেওয়া হবে এবং সিভিল সার্জন জানিয়েছেন জেলাতে কিন্তু 10 তারিখ পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে। অর্থাৎ বলা যেতে পারে দিন দিন সময় বাড়ার সাথে সাথে কিন্তু হামের পরিস্থিতি কিন্তু খারাপ হচ্ছে। তবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শামসুদ্দিন হাসপাতালে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। আইসিইউ রয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 10টি এবং শহীদ শামসুদ্দিনের 6টি। এই ছিল আমার কাছে সিলেটের হাম পরিস্থিতির সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেট থেকে। ক্রুড অয়েল সংকটে 23 দিন বন্ধ থাকার পর অবশেষে ভোর 6টা থেকে সচল হলো দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের স্টার্ন রিফাইনারি। শুক্রবার ভোর 5টা থেকে ফরওয়ার্ড হিটার প্রসেসিং শুরু হলেও 1 ঘন্টা পর থেকে শুরু হয় পুরোদমে ক্রুড পরিশোধন। প্রতিদিন 13 প্রকার 4,000 মেট্রিক টন জ্বালানি পরিশোধন সক্ষমতা রয়েছে এখানকার 2টি ইউনিটের। তবে পুনরায় বন্ধ হওয়া ঠেকাতে বিকল্প দেশ থেকে দ্রুত ক্রুড সংগ্রহের পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 23 দিন পর জ্বলে উঠল একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির চুল্লি। ভোর 5টায় ট্যাঙ্ক থেকে প্রসেস হিটারে শুরু হয় ক্রুড সরবরাহ। উত্তপ্ত ক্রুড অয়েল থেকে পেট্রোল, অকটেন, ডিজেল পাঠিয়ে দেওয়া হচ্ছে নির্ধারিত ট্যাঙ্ক ফার্মের স্টোরেজ ট্যাঙ্কে। আবার শোধনাগারের পাশের জেটিতে অবস্থান নেওয়া লাইটারের জাহাজ থেকে সমান তালে চলছে ক্রুড অয়েল খালাস। ক্রুড অয়েলটা রিফাইনারিতে এসেছে, এটা অলরেডি প্রসেসিংও শুরু হয়ে গেছে আজকে শুক্রবার ভোর 6টা থেকে এবং এটা খুব তাড়াতাড়ি প্রসেসিং হয়ে তেল কোম্পানিতে চলে যাবে। মূলত মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে পর্যাপ্ত ক্রুড অয়েল না থাকায় গত 14 এপ্রিল বন্ধ হয়ে যায় ইস্টার্ন রিফাইনারির 3টি ইউনিটের মধ্যে 2টি। বহুল আলোচিত হরমুজ প্রণালী এরিয়ে সৌদির ইয়ানবু বন্দর থেকে লোড হওয়া ক্রুড অয়েলবাহী জাহাজ MT9 মিয়া বুধবার সকালে পৌঁছায় চট্টগ্রাম বন্দরে। আর একটা 1 লাখ টনের কার্গো লোড হবে হচ্ছে ইউএই বা এমিরাটসের ফুজার এয়ারপোর্ট থেকে। এটাও হচ্ছে আপনার গালফের বাইরে। সো গালফের সেই ইস্যু বা ইরান ওয়ারের যে ইস্যু কোনোভাবে এটাকে এফেক্ট করছে না। সংশ্লিষ্টরা বলছেন মজুদ অপরিশোধিত জ্বালানি তেলে 25 দিন চলতে পারে পরিশোধনাগারটি। 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধনের মাধ্যমে পাওয়া যাবে 26,000 মেট্রিক টন ডিজেল, 24,000 মেট্রিক টন ফার্নেস অয়েল, 16,000 মেট্রিক টন পেট্রোল, 21,000 মেট্রিক টন কেরোসিন এবং 8,000 মেট্রিক টন অকটেন। এই অবস্থায় শোধনাগারটি সচল রাখতে দ্রুত ক্রুড সংগ্রহের কোনো বিকল্প দেখছেন না জ্বালানি বিশেষজ্ঞরা। এটা যাতে আর বন্ধ না হয় এবং আগামী 20-25 দিনের মধ্যে নতুন যাতে চালান নিয়ে আসে সেই ব্যবস্থা অবিলম্বে বিপিসিকে করতে হবে। এদিকে চলতি মাসে আরব আমিরাত থেকে আরও 1 লাখ মেট্রিক টন জ্বালানি কেনা হয়েছে। 10 মে আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে ক্রুড অয়েল নিয়ে 25 মের মধ্যে চট্টগ্রাম বন্দরের জলসীমায় আসবে শিপিং কর্পোরেশনে ভাড়া করা জ্বালানিবাহী জাহাজটি। 4 লাখ টন তেল যদি বাংলাদেশে এনে আমরা যে ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করতে পারি, জ্বালানি বা নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে বা জ্বালানি সমস্যা নিরসনে একটা ব্যাপক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। ইস্টার্ন রিফাইনারিতে 2,25,000 মেট্রিক টন ক্রুড এবং 1.5 লাখ মেট্রিক টনের বেশি পরিশোধিত জ্বালানি মজুত রাখার সক্ষমতা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন আরও এক শিশু। রাতে নগরীর বায়েজিদ থানার রৌফাবাদ শহীদ মিনার গুলিতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান এলাকায় আধিপত্য নিয়ে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দোকানে যাওয়ার পথে একটি গুলি শিশুর চোখে লাগে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম মেডিকেলে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, গত রাতে চট্টগ্রামের যে বাইজিতে যে গুলির ঘটনা ঘটেছে সেখানে একজন নিহত হয়েছে রাজু নামে। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেলের মর্গে রাখা হয়েছে। আমরা এই মুহূর্তে একটি বেসরকারি হাসপাতালে এসেছি। যেখানে যেই শিশু রেশমি আক্তার যে গুলিবিদ্ধ হয়েছে, যার চোখে, তাকে এখানে চট্টগ্রামে যে এই বেসরকারি একটি হাসপাতাল যে ট্রিটমেন্টে তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে তার পরিজনরা রয়েছে, আমরা তো তাদের দেখানোর চেষ্টা করি। এখানে তার চাচা এবং মামা তারা রয়েছে। আসলে তারা বলছে গতকালে কিন্তু এই শিশুটি যখন ঘর থেকে বের হয় দোকানে যায়, তখনই কিন্তু এই গুলিবিদ্ধের অর্থাৎ গুলি লাগে তার চোখে। পরবর্তীতে কিন্তু তাকে প্রাথমিকভাবে চট্টগ্রাম মেডিকেলে আনা হয়। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল থেকে বিভিন্ন ওয়ার্ডে 28 নম্বর ওয়ার্ড পর আইসিইউতে নেওয়া হয়। পরবর্তীতে এই মুহূর্তে তাকে চট্টগ্রাম মেডিকেলে যে পাশে আরেকটি বেসরকারি হাসপাতাল ট্রিটমেন্ট সেখানে আনা হয়েছে। তো সব কিছু মিলে যে একজনের মৃত্যু হয়েছে, পাশাপাশি আরেকজন শিশু যে চোখে গুলিবিদ্ধ হয়েছে, তার 11টার দিকে তার চোখে অপারেশন করানোর কথা রয়েছে এবং বিভিন্ন রিপোর্ট দেখে তার চোখে অপারেশন করা বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে এবং এই মুহূর্তে তাকে আইসিইউতে রাখা হয়েছে। এরকম একটি মর্মান্তিক ঘটনা। আসলে 12 বছরের একটা শিশু রেশমি আক্তার তার সেই দোকানে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে এবং এটিকে আসলে মর্মান্তিক বলা যায়। কারণ এর আগেও কিন্তু এরকম গুলির ঘটনা চট্টগ্রামে অহরহ ঘটেছে এবং বিশেষ করে রাউজানে যে প্রতিদিনই প্রায় প্রতি সপ্তাহে যে গুলিবিদ্ধের ঘটনা, মৃত্যুর ঘটনা, সেই ঘটনার সাথে এটির র্যাশ আছে বলে সেরকম আমরা একটি ইঙ্গিত পাচ্ছি। কারণ যে রাজু নামে যে মারা গেছে তার বাড়ি রাউজান, সেই তার রাউজান থেকে তার বোনের বাড়িতে এসেছে বেড়াতে এসে কিন্তু তাকে সন্ত্রাসের উপর তারা গুলি করে, অর্থাৎ সন্ত্রাসরা মাস্ক পরে এসে কিন্তু তাদের উপর গুলি চড়ে। পরে এলাপাতার গুলি করতে করতে বের যখন হচ্ছে তখন কিন্তু এই শিশুটির গায়েও কিন্তু চোখে আরেকটি গুলি পড়ে, যে কারণে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় এখানে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। উজান ভাটির অসম পানি প্রবাহের শিকার তিস্তা পাড়ের মানুষ। ভারতের সঙ্গে পানি চুক্তি বা চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সমাধান চান ভুক্তভোগী কয়েক কোটি মানুষ। বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতিতেও জায়গা পাওয়ায় তিস্তা নতুন আশায় ঢাকা। পশ্চিমবঙ্গের আপত্তিতে আটকে থাকা পানি বন্টন চুক্তির জন্য কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। উত্তরের দুঃখ তিস্তা, বর্ষায় কুল ভাঙে আর খরায় ধুধু বালুচর। তিস্তার পানি নিয়ে ভারতের সাথে আছে দীর্ঘদিনের বিবাদ। 2011 সালে তখনকার ভারতীয় প্রধানমন্ত্রী ঢাকা সফরে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আপত্তিতে তা ভেস্তে যায়। অভিযোগ আছে উজানে একাধিক বাঁধ নির্মাণ করে তিস্তার পানি একতরফাভাবে নিয়ন্ত্রণ করছে ভারত। বর্ষাকালে তো মনে করেন যে পানিতে থামা যায় না, আর খরাকালে ফির আবার মনে করেন যে বালু হয়ে যায়। পাইপ বোর্ডিং করি থেকে পাইপ দিয়ে এখন ওই যে মেশিন দিয়ে পানি দিবার লাগছে। গবেষকদের মতে পশ্চিমবঙ্গ রাজনৈতিক আপত্তিতে আটকে থাকা পানি বন্টন চুক্তি বাস্তবায়নে এখন কার্যকর উদ্যোগ জরুরি। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ তার দোহাই দিয়ে তিস্তার পানি বন্টন চুক্তি ঝুলেছিল। এখন কেন্দ্রীয় সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দেওয়া যে মমতার কারণেই তিস্তার পানি বন্টন চুক্তি হয়নি। উজান ভাটির এই অসম পানি প্রবাহের শিকার তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এমনকি বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতিতেও জায়গা পেয়েছে এই প্রকল্প। বর্তমান সরকার দায়িত্ব নেবার পর পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফরেও গুরুত্ব পেয়েছে তিস্তা নদী ব্যবস্থাপনা। শুরু থেকেই এই প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে চীন। দুই দেশের মধ্যে যে চুক্তিগুলো স্বাক্ষরিত হবে, আলোচনা হবে, সেগুলোই কিন্তু প্রধানমন্ত্রীর টেবিলে অ্যাড্রেসড হবে এবং চুক্তি সই হবে। সেই কারণে এই সফরটা গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টরা বলছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে দীর্ঘদিনের বঞ্চনার সংকট পেরিয়ে তিস্তা আবারও হয়ে উঠতে পারে উত্তরের প্রাণ ও সমৃদ্ধির প্রতীক। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। মৃত্যু ও নিখোঁজের সংখ্যা বাড়লেও মাদারীপুরে কিছুতেই কমছে না মানব পাচার। নানা প্রলোভনে প্রতিনিয়ত অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপের বিভিন্ন দেশে
পাড়ি দিতে দিয়ে সর্বশান্ত হচ্ছে অনেক পরিবার। প্রায়শই বন্দিশালায় আটকে স্বজনদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে মাফিয়া চক্র। আইন বিশেষজ্ঞরা বলছেন, দৃশ্যমান বিচার না হওয়ায় আরও বেপরোয়া হয়ে উঠছে অপরাধীরা। পুলিশের দাবি, এ ব্যাপারে জিরো টলারেন্সে রয়েছে তারা। শাহাদাত আকনের ছবিতে আরও জানাচ্ছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ। মাদারীপুরের রাজৈর উপজেলার হাসানকান্দি গ্রামের বাসিন্দা রাজ্জাক খান, পেশায় প্রসাধনী ব্যবসায়ী। 2024 সালের এপ্রিলে তার একমাত্র ছেলে রাকিব খানকে ইতালি নেয়ার কথা বলে মৌরিতানিয়ায় নিয়ে যায় দালালরা। তার অভিযোগ, সেখানে নিয়ে রাকিবকে আটকে নির্যাতন করে পরিবার থেকে কয়েক দফা আদায় করে মুক্তিপণের 40 লাখ টাকা। এরপর থেকে আর কোনো হদিসই নেই রাকিবের। বিচারের আশায় আদালতে মামলা করলে উল্টো দালাল চক্র রাজ্জাকের বিরুদ্ধে মাদারীপুর ও ফরিদপুরে 2টি মামলা করে। মিথ্যা মামলা দিচ্ছে যে তোর এর পরবর্তীতে আবার আমার ফোন দিয়া অনেক ধরনের হুমকি দামকি দেয় যে তোর ছেলে তো গুম করছি, আবার তোকেও গুম করব। আমার ছেলের আমি ফিরে চাই, আমি আর কিছু চাই না। একই দালাল চক্রের মাধ্যমে বন্দিশালায় আটকে থেকে নিখোঁজ ইসুফপুর এলাকার পিয়াস মাতুব্বর, চরমগুড়া এলাকার মীর ফরিদউদ্দিন ও আলামিন মিয়া। এ ঘটনায় স্থানীয় দালাল লিটন মাতুব্বর, রফিক সর্দার, শরীফুদ্দিন ব্যাপারী ও রিপন মাতুব্বর জড়িত বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। লাখ লাখ টাকা মুক্তিপণ হাতিয়ে নেয়ার পর লাপাত্তা দালাল চক্রের সদস্যরা। ওরা পাসপোর্ট দেখাইছে যে ছেলে আমাদের কাছে আছে, যদি 5 লাখ টাকা দেয় তাহলে দেখতে দেবে। রিকোয়েস্ট করার পরে তারপরে বলছে যে 2 লাখ টাকা দিলে আপনার ছেলের ভিডিও ফোনে দেখাবো। তারপরে আমরা টাকা দেই, তখন ও টাকা নিয়ে আমার ছেলেরে দেখায় নাই। টাকা নিয়েছে কোনো কাজ হয়নি। ওরা আজ পর্যন্ত নিখোঁজ, আজকে 2 বছর হয়ে গেছে। আমি নাতিও চাই, আমি বিচারও চাই। মৃত্যু ও নিখোঁজের সংখ্যা বাড়লেও মাদারীপুরে কিছুতেই কমছে না মানব পাচার। আইন বিশেষজ্ঞরা বলছেন, জেলার 5টি থানা ও মানব পাচার দমন ট্রাইব্যুনাল আদালতে গড়ে প্রতি মাসে 30 থেকে 35টি মামলা হয়। দোষীদের দৃশ্যমান বিচার না হওয়ায় বাড়ছে এমন ঘটনা। অবশ্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ। যারা দালাল রয়েছে, যারা এই ঘটনার সাথে জড়িত হচ্ছে, তাদেরকে এমন সাজা দেওয়া হোক যে দৃষ্টান্ত স্থাপন হোক। বেশ কিছু মামলায় গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেছি এবং বাকি যে মামলাগুলো চলমান আছে সেগুলো আমরা যথাযথ গুরুত্ব সহকারে তদন্ত করছি। স্থানীয় প্রশাসনের তথ্য মতে, ইউরোপের বিভিন্ন দেশে সমুদ্রপথে পাড়ি দিতে গিয়ে গড়ে প্রতি বছর মৃত্যু হয় অর্ধশত যুবকের। নিখোঁজের সংখ্যা ছাড়ায় শতাধিক। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় প্রায় দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। এসব ঘটনায় মামলা হলে গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন। এরপর আসামিরা জামিনে বেরিয়ে এসে হয়ে ওঠে আরও বেপরোয়া। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। কচ্ছপের গতিতে আয় বাড়লেও ব্যয় পাল্লা দিচ্ছে খরগোশের দৌড়ের সঙ্গে। তাই নিত্যপণ্যের বাজারে হিসাব মেলাতে গিয়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে ভোক্তার। বিবিএস এর তথ্য বলছে, গেল এপ্রিলে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে সামনে এনে ব্যবসায়ীরা অনৈতিক সুযোগ নিচ্ছে বলে দাবি ক্যাবের। যত দিন যাচ্ছে সবকিছুর দামই তত বাড়ছে। এইভাবে যদি চলতে থাকে কষ্টকর হয়ে যাবে আমাদের সংসার চালানো। হিমশিম খাইতে হচ্ছে বাজার করতে আইসে। বেতনের সাথে বাজার হিস্যা মিলাতে গিয়ে কপালে ভাঁজ পড়লেও এমন হতাশা নিয়ে প্রায় প্রতিদিনই বাজারে আসেন ক্রেতারা। পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সবশেষ প্রতিবেদন জানান দিচ্ছে, গেল এপ্রিলে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে আগের মাস মার্চে নিম্নমুখী থাকা মূল্যস্ফীতির হার, যা উস্কে দিয়েছে খাদ্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম। তথ্য বলছে, মাস ব্যবধানে খাদ্য মূল্যস্ফীতির হার বেড়েছে 0.15%। এদিকে সাধারণ অর্থনীতি বিভাগ জিইডির প্রতিবেদন বলছে, চালের দাম স্থিতিশীল থাকলেও সবজি, মাছ ও মাংসের উচ্চমূল্য এখনও চাপে রাখছে ভোক্তাদের। মৌসুমি ঘাটতি ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে দাম বাড়ছে সবজির। এর মধ্যে ভোক্তাদের কাঁধে বেড়েছে গেল মাসে সয়াবিন তেলের দামে 4 টাকা বৃদ্ধির চাপ। জ্বালানি তেলের অজুহাত দেখাইয়া লবণ, কলা তেল, সয়াবিন তেল, চিনি এগুলো দাম বাড়ি গেছে। বিদ্যুতের দাম, জ্বালানি তেলের দাম যেভাবে হারে বৃদ্ধি পাচ্ছে, দ্রব্যমূল্যের দাম ওই আমার বাড়তি। যারা নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য কষ্ট হয় বেশি। ঊর্ধ্বমুখী ডিম মাংসের দামও এপ্রিলের মাঝামাঝি সময়ে ব্রয়লারের দাম কিছুটা সাধ্যের মধ্যে থাকলেও সোনালী থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। দাম ঠেকে 450 টাকায়, ডিমের ডজন ঠেকে 130-এ। বাজার পরিস্থিতির এমন নাভিশ্বাস অবস্থায় জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে পুঁজি করে ভোক্তার পকেট কাটার সুযোগ যেন ব্যবসায়ীরা না নেয়, এ ব্যাপারে নজরদারি বাড়ানোর তাগিদ দিচ্ছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করার সংগঠন ক্যাব। একটা সংকট পেরিয়ে ওই সংকটটার ক্ষতিপূরণ না করতে আরেকটা সংকট চলে আসতেছে। তো সেই জায়গাতে সরকারকে এগিয়ে আসতে হবে যে সাধারণ মানুষ, সীমিত আয়ের মানুষ যারা আছে, তারা যেন জীবন জীবিকার ক্ষেত্রে কোনো ধরনের কষ্ট পেতে হয় কিনা বা তারা কোনো বাধার সম্মুখীন হচ্ছে কিনা এই বিষয়গুলো দেখার জন্য।
এপ্রিলে মোট মজুরি বৃদ্ধির হার সামান্য বেড়ে হয়েছে ৮.16%, যা মার্চে ছিল ৮.09%। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সমাজের বহমান স্রোতধারা থেকে দূরে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির নানান রক্ষণশীলতার মাঝে লালিত হয়ে জন্ম হয়েছিল যে সেই শিশু একসময়ের সামনে আসেন বাংলা সাহিত্যের উজ্জ্বল সূর্যরূপে। সে সূর্যের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্যের প্রতিটি শাখা ছুঁয়ে এ রবির আলো প্রসারিত হয়েছে সমাজ ভাবনায়, অবহেলিত বঞ্চিত মানুষের উন্নয়নের বাস্তব প্রচেষ্টায়। তিনি তার সাহিত্যের মধ্য দিয়েই এই সময়ে এসেও হয়েছেন প্রাসঙ্গিক। আজ 25শে বৈশাখ, আজকের এই দিনে জন্ম নিয়েছিলেন তিনি। বাংলাভাষী মানুষকে সুন্দরের রূপ চিনতে শিখিয়েছিলেন তিনি। হিয়ার মাঝে লুকিয়ে থাকা ছন্দ, গানে মুগ্ধতা ছড়িয়ে শতকের শতক মোহবিষ্ট করে রেখেছেন কোটি মানুষকে। তিনি রবীন্দ্রনাথ। কাব্যে ফুটিয়েছেন ছন্দের ফুল, গদ্যে এঁকেছেন মোহন মায়ারঞ্জন, রং তুলি হাতে হেঁটেছেন চিত্রকলার মায়াবী পথে। বাংলা ভাষা, সংস্কৃতি আর চেতনার ভুবনে তার দীপ্তি আজও অনিবার্য। তিনি বিশ্বকবি, তিনি ভানু সিংহ, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি শুধু সাহিত্যিক নন, ছিলেন চিন্তার বিপ্লবী। শিক্ষা, নারী স্বাধীনতা, প্রকৃতি আর মানবতার প্রশ্নে তার দৃষ্টিভঙ্গি আজও সমান প্রাসঙ্গিক। একবিংশ শতাব্দীর এই দ্রুতগতির জীবনে তার লেখনী মানুষকে থামতে শেখায়, ভাবতে শেখায়, নিজের ভেতরকে নতুন করে আবিষ্কার করতে শেখায়। মানুষের প্রতি তার যেই প্রসঙ্গ বা ফিলোসফি, অথবা আমি যদি বলি সভ্যতা, সংস্কৃতি, মানবতা, শিক্ষা, এইসব প্রসঙ্গে যদি আসি, একের যে গণ্ডি, ব্যক্তিকেন্দ্রিকতার যে গণ্ডি, আমিত্বের যে গণ্ডি, সেখান থেকে মুক্ত হওয়া, তাকে যদি কেউ ধারণ করে, তার দর্শনকে যদি ধারণ করে, তাহলে এত হানাহানি থাকার কথা না। সঙ্গীত, চারুকলা, এই বিষয়গুলো যে আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জগতে নিজেকে তৈরি করতে এই বিষয়গুলো কতটা গুরুত্ব বহন করে তা তিনি বারবার বলে গিয়েছেন। এই ব্যস্ত পৃথিবীতে রবীন্দ্রনাথ আমাদের মনে করিয়ে দেন মানুষ হওয়াটাই সবচেয়ে বড় পরিচয়। রবীন্দ্রনাথ মানে শুধু কবিতা না, তিনি অনুভূতিও। যখন মন খারাপ হয় তখন তার গানই অনেকের মনে ভরসা জাগায়। গান, সুর, লয়, এগুলো সব আমরা ভিতরে ধারণ করি। তার গল্প, উপন্যাস, ছোট গল্প বা কবিতা যেগুলোই আছে, এটা হাজার বছর ধরে বাঙালি বরণ করে যাবে। সত্তার সাথে রবীন্দ্রনাথ জড়িত, আমরা প্রেম করি রবীন্দ্রনাথের তার ভাবধারা দিয়ে। তিনি এক অনন্ত চিন্তার দিগন্ত। শিক্ষা, মানবতা, প্রকৃতি সবকিছুকে তিনি দেখেছেন গভীর মমতায়, সূর্যের মতো দীপ্ত আলোয়। রবীন্দ্রনাথ সেই দীপশিখা, যিনি জ্বলে থাকেন আমাদের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অনুভবে। বিভাজন ও অস্থিরতার এই সময়ে রবীন্দ্রনাথের দর্শন শেখায় সাহস, দেয় একাকী পথ চলার শক্তি। তার এই জন্মবার্ষিকীতে তাই একটাই প্রশ্ন, আসলে কি আমরা তাকে স্মরণ করি নাকি তাকে ধারণও করি? উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে নওগাঁর প্রতিসরে চলছে নানা আয়োজন। নাগর নদের তীরে বসেছে ১০ দিনব্যাপী গ্রামীণ মেলা। বিস্তারিত জানাতে সেখানে আছেন এমআর রকি, সরাসরি যুক্ত হব তার সাথে। কবির জন্ম জয়ন্তীকে ঘিরে এই মুহূর্তে প্রতিসরে সাজ অবস্থা এবং দিনভর বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং কর্মসূচিগুলোর মধ্যে থাকছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া এই প্রতিসরে গ্রামীণ একটি আবহ রয়েছে, সেই আবহকে ঘিরে 15 দিন ব্যাপী মেলা বসেছে। সব মিলে আসলে ১৬৫তম জন্ম জয়ন্তীকে ঘিরে কবিকে স্মরণ এবং বরণ করতে কিন্তু একেবারে বর্ণাঢ্য আয়োজনে নওগাঁর এই প্রতিসরে বিরাজ করছে। 1891 সাল থেকে 1937 সাল পর্যন্ত এই প্রতিসরে বিশ্বকবি কিন্তু একাধিকবার এসেছিলেন এবং তিনি এসে এখানে এই প্রাকৃতিক যে এখানকার পরিবেশ, সেই পরিবেশে বসে অসংখ্য গল্প, ছোট গল্প, কবিতা এবং বিখ্যাত অনেকগুলো রচনা কিন্তু এই প্রতিসরেই তিনি রচনা করেছিলেন। সব মিলে প্রতিসরকে আসলে প্রতি বছর এই জন্ম জয়ন্তীকে ঘিরে এই অঞ্চলে
অঞ্চলের মানুষ একটা দীর্ঘ প্রতীক্ষায় থাকেন। অতিথি আনা নেওয়ার পালা পার্বণ থাকে এবং এই এলাকায় আসলে কৃষি প্রধান, এখানকার জীবন প্রবাহের সঙ্গে ধান কেটে তোলার পর এই যে মেলা, গ্রামীণ জীবনযাত্রা, সব মিলে এক ধরনের উৎসবের আমেজ কিন্তু বিরাজ করছে। দিনভর এই কর্মসূচির মধ্যে আজকে এখানে স্থানীয় সরকার সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আসবেন। তিনি সেই অনুষ্ঠান উদ্বোধন করবেন এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কিন্তু এই কালচারাল যে অংশ যে অনুষ্ঠান থাকছে, সেই অনুষ্ঠানগুলো মূলত কবিকে স্মরণ করে এবং কবির যে জীবনাট্য সেগুলি আসলে তুলে ধরা, এবং এখানে রবীন্দ্র ভক্তদের কিন্তু এক ধরনের সমাবেশ এখানে হয়ে থাকে এবং এই সমাবেশকে ঘিরে এই অঞ্চলের জীবন প্রবাহের সঙ্গে কবির যে অবদান, কবি যে তার জীবন প্রবাহের সাহিত্যের মাধ্যমে এই এলাকার মানুষের হৃদয়ে যে জায়গাটা দখল করে রয়েছেন, এগুলো কিন্তু এই জীবন প্রবাহ মানুষকে অনেকটা আন্দোলিত করে। এই এলাকার মানুষ দীর্ঘ সময় ধরে কিন্তু কবিকে এই জন্মদিনকে ঘিরে আবার স্মরণ করে থাকেন। এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁর প্রতিশর থেকে। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জোয়ানশাহী হাওরে। বাধ্য হয়ে পানির মধ্যেই ধান কাটছেন চাষিরা। তবে শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। ফজলুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে জলজট, এর মধ্যেই ধান কাটছেন কৃষক। চলতি সপ্তাহের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জোয়ানশাহী হাওরে। বাধ্য হয়ে পানির মধ্যেই ধান কাটছেন চাষিরা। তবে দেখা দিয়েছে শ্রমিক সংকট। কৃষক বলছেন পানি থাকায় কম্বাইন্ড হারভেস্টার কাজে আসছে না। অন্যদিকে দৈনিক 1200 থেকে 1300 টাকা মজুরি দিয়েও মিলছে না পর্যাপ্ত শ্রমিক। এতে একদিকে ধান কাটা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, অন্যদিকে সময় মতো না কাটায় নষ্ট হচ্ছে ধান। 100% জমি আমি এখন পর্যন্ত কাটতে পারি নাই। আমাদের এলাকায় নাই কোনো শ্রমিক, নাই কোনো কিছু। রাস্তাঘাটের অবস্থা খারাপ। আমাদের পানি, বৃষ্টির পানি, নদীর পানি সব মনে করেন হলো ক্ষেতের মাঝে হলো জমছে। আমরা কামলা মাঝে দিই না, 1200 টাকা নিলো ক্ষেত কাটা যাচ্ছে। নিজের সমর্থ সাথে দিকে আমরা আনি একটু আটায়। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করে সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, যে আশ্বাস দিয়েছেন, সেই মোতাবেক সেই অনুযায়ী যেন আমাদের ভৈরবের কৃষকরাও সেই ক্ষতিগ্রস্ত তালিকায় তাদেরকে এনে সেই অনুদানের সহায়তায় আনতে পারে। আমরা কৃষি বিভাগ সেই কাজটা করছি। কৃষি বিভাগের তথ্য মতে এরই মধ্যে জোয়ানশাহী হাওরের 52% ধান কাটা হয়েছে। সময় সংবাদ, ভৈরব। ঢাকার পথে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুন হওয়া নাহিদ সুলতানা বৃষ্টির মরদেহবাহী উড়োজাহাজ বৃহস্পতিবার রাতে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি রওনা হয়। এ সময় অশ্রুসিক্ত চোখে বৃষ্টিকে শেষ বিদায় জানান প্রবাসীরা। দুবাই হয়ে আগামী শনিবার সকালে পৌঁছবে ঢাকায়। এদিকে শুক্রবার সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে মরণোত্তর ডক্টরেট ডিগ্রিতে ভূষিত হচ্ছেন জামিল ও বৃষ্টি। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। লিমনের পর এবার দেশের পথে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মমভাবে খুন হওয়া পিএইচডি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে বৃহস্পতিবার ট্যাম্পার ফিউনারেল থেকে বৃষ্টির কফিনটি অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। পরে রাত 8:50 ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট। দুবাই হয়ে শনিবার সকাল 8:40 মরদেহ হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে। এর আগে স্থানীয় মসজিদে বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা। এ সময় বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। অশ্রুসিক্ত নয়নে তারা বৃষ্টিকে শেষ বিদায় জানান। এটা খুবই প্যাথেটিক যেভাবে ঘটনাগুলো ঘটেছে। আমাদের মানব জীবনের জন্য এটা খুবই একটা ভয়ঙ্কর বিষয় এবং আমরা কোনোদিন ওদেরকে ভুলব না। They came to my home, visited, we had nice memories, and I don't want anyone in future will have that kind of death. এদিকে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা পিএইচডির 2 শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে। শুক্রবার বসন্তকালীন সমাবর্তনে বাংলাদেশ সরকারের প্রতিনিধির হাতে সম্মানসূচক ডিগ্রি তুলে দেয়া হবে। এ সময় তাদের সম্মানে অনুষ্ঠানস্থলে 2টি চেয়ার ফাঁকা থাকবে।
গেল এপ্রিলে মার্কিন নাগরিক হিশাম আবু গেরবের হাতে নির্মমভাবে খুন হন জামিল ও বৃষ্টি। এই ঘটনায় পুলিশ হিশামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে 18 মে। লিমন ও বৃষ্টির মরদেহ ঢাকায় পাঠানোর সব ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জামিলের মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এবার ঢাকায় যাচ্ছে বৃষ্টির মরদেহ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী ঘিরে আবারও মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান। ওয়াশিংটন বলছে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলার সমুচিত জবাব দিয়েছে তারা। এমনকি তেহরান দ্রুত কোনো চুক্তিতে না পৌঁছলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে মার্কিন আগ্রাসনের অব্যাহত থাকলে তার ফল ভয়াবহ ও বিধ্বংসী হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরান ইস্যুতে কূটনৈতিক তৎপরতার মধ্যেই হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। একদিকে শান্তি চুক্তির সমঝোতা নিয়ে আলোচনা, অন্যদিকে সমুদ্রপথে বাড়ছে সামরিক সংঘাত। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে তাদের যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালায় ইরান। আত্মরক্ষার্থে পাল্টা হামলার কথাও জানিয়েছে মার্কিন বাহিনী। তবে শুধু হরমুজেই নয়, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের কাছেও একটি ইরানি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। এছাড়া বান্দার খামির সিরিক ও কেশম দ্বীপের বেসামরিক এলাকাতেও বিমান হামলার অভিযোগ তুলেছে দেশটি। আঞ্চলিক কয়েকটি দেশের সহযোগিতায় এসব হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে ইরানের সামরিক মুখপাত্র। পাল্টা প্রতিক্রিয়ায় তেহরানের বড় ধরনের ক্ষতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরান দ্রুত কোনো চুক্তিতে না পৌঁছালে ভবিষ্যতে আরও কঠোর জবাব দেয়া হবে। একই সঙ্গে ইরানের সাম্প্রতিক হামলাকে সামান্য আঘাত বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, প্রণালী অতিক্রমের সময় মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করে দেয়া হয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে তার জবাব হবে কঠোর ও বিধ্বংসী। একই সঙ্গে জানানো হয়, জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব বিষয়ে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সরাসরি তদারকি করছেন। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে নিজেদের ক্ষয়ক্ষতির হিসাব প্রস্তুতে জাতীয় কমিটি গঠনের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি জানিয়েছে, যুদ্ধের প্রভাবে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব আমদানির উপর 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত বড় আইনি ধাক্কা খেয়েছে। এক রায়ে এই শুল্ককে অবৈধ ঘোষণা করেছে ফেডারেল আদালত। একই সঙ্গে আদেশ দেয়া হয়, মামলাকারীদের কাছ থেকে আদায় করা শুল্ক ফিরিয়ে দিতে হবে এবং ভবিষ্যতে তাদের ক্ষেত্রে এই শুল্ক কার্যকর করা যাবে না। ট্রাম্প প্রশাসনের আরোপ করা সব আমদানি পণ্যের উপর 10% শুল্ক এবার আদালতের রায়ে প্রশ্নের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল একটি আদালত জানিয়েছে, 1974 সালের ট্রেড আইন অনুযায়ী এই শুল্ক আরোপের যথেষ্ট ভিত্তি নেই। আদালতের মতে, সরকারের দাবি করা বাণিজ্য ঘাটতির পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়নি যা এই ধরনের শুল্ককে বৈধতা দিতে পারে। রায়ে আরও বলা হয়, মামলার সঙ্গে যুক্ত পক্ষগুলোর কাছ থেকে এই শুল্ক আদায় করা বন্ধ করতে হবে এবং আগে নেওয়া অর্থ ফেরত দিতে হবে। তবে এই সিদ্ধান্ত আপাতত শুধু মামলাকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অন্য আমদানিকারকদের ক্ষেত্রে শুল্ক জুলাই পর্যন্ত কার্যকর থাকতে পারে। আইন অনুযায়ী নির্দিষ্ট পরিস্থিতিতে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়াই সর্বোচ্চ 15% পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করতে পারেন। কিন্তু আদালত স্পষ্ট করেছে, এই মামলায় সেই শর্তগুলো পূরণ করা হয়নি। ফলে প্রশাসনের পদক্ষেপ আইনি ভিত্তি হারিয়েছে বলে মন্তব্য করা হয়। বর্তমানে ট্রাম্প প্রশাসনের হাতে বিস্তৃত শুল্ক আরোপের ক্ষমতা সীমিত হয়ে এসেছে। তবে তারা বিকল্প হিসেবে দেশভিত্তিক শুল্ক আরোপের নতুন কৌশল বিবেচনা করছে। এদিকে প্রশাসন ইতিমধ্যে এই রায়ের বিরুদ্ধে ঘোষণা দিয়েছে আপিল করার। এর আগে ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টও ট্রাম্পের বিস্তৃত শুল্ক নীতির কিছু অংশ অবৈধ ঘোষণা করেছিল। ফলে একের পর এক আইনি চ্যালেঞ্জে তার বাণিজ্য নীতি জটিল হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, এই রায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে এবং ভবিষ্যতে শুল্ক নীতি আরও সীমিত হয়ে আসতে পারে। শিউলি রোজা, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। খেলার খবর। বছরের প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকের পরীক্ষা নাজমুল হোসেন শান্তদের সামনে। গত চক্রের ব্যর্থতা মুছে টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার উন্নতির কথা বলছেন বাংলাদেশ অধিনায়ক।
অন্যদিকে হাঁটুর ইনজুরিতে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন বাবর আজম। যদিও যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে আত্মবিশ্বাসী পাক অধিনায়ক শান মাসুদ। মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু সকাল 10টায়। ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। বছরের প্রথম টেস্ট, ঘরের মাঠে চ্যালেঞ্জটা বেশি স্বাগতিকদের। সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ঘরের মাঠে অর্জনের খাতা ছিল প্রায় শূন্য, মাত্র 1 জয়। ঘরের বাইরের সাফল্যের পরেও তাই টেবিলের 7 নম্বরে থেকে মৌসুম শেষ করে টিম বাংলাদেশ। এবারের চক্রে তাই ভাগ্য বদলাতে চান নাজমুল হোসেন শান্ত, আর তা করতে শুরুতে যে জয়ের বিকল্প নেই মানছেন টাইগার টেস্ট অধিনায়ক। লাস্ট 2 বছর আমরা ভালো ক্রিকেট খেলেছি, যেটা আপনি বললেন যে 7 নম্বরে শেষ করেছে। আমার মনে হয় এটা ভালো একটা অ্যাচিভমেন্ট। স্লোলি এই জায়গাটাতে ইমপ্রুভ হচ্ছে, যেটা এর আগের সার্কেলগুলোতে হয়নি। এবছর টার্গেট থাকবে আমার মনে হয় যে তার থেকে আরেকটু যদি বেটার পারফর্ম করতে পারি, 4-5 এরকম যদি শেষ করতে পারি খুবই ভালো লাগবে। চ্যালেঞ্জ আছে, বেশ কিছু অ্যাওয়ে ট্যুর আছে যেটা আমাদের জন্য একদমই নতুন হবে। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা আছে, বাট আমার মনে হয় যে সিরিজগুলো আমাদের হোমে আমরা খেলবো এগুলো খুব ইম্পর্টেন্ট। চ্যালেঞ্জ পাকিস্তানেরও। শেষ দেখায় ঘরের মাঠে টাইগারদের কাছে ধবল ধোলাইয়ের স্মৃতি। প্রতিপক্ষের মাঠে মেন ইন গ্রিন সবশেষ টেস্ট জিতেছে বছর 3 আগে। চলতি সিরিজে তাই আন্ডারডগ তকমা থাকবে পাকিস্তানির গায়ে। অতিথিদের বড় পরীক্ষা নেবে টাইগার পেস ডিপার্টমেন্ট। রানা তাসকিনদের প্রশংসা করেছেন পাকিস্তান অধিনায়কও। তবে নিজেদের স্কোয়াডে বিশ্বাস রাখতে চাইছেন শান মাসুদ। কন্ডিশন যেমনই হোক না কেন মানিয়ে নেবার সামর্থ্য আছে, দাবি মেন ইন গ্রিন অধিনায়কের। তাদের বোলিং আক্রমণ অত্যন্ত শক্তিশালী। আমি এ পর্যন্ত যা দেখেছি সম্ভবত এটি বাংলাদেশের সেরা আক্রমণ। আমরা 16 সদস্যের একটা ভারসাম্যপূর্ণ দল নিয়ে এসেছি, যারা প্রায় সব ধরনের কন্ডিশনেই খেলতে পারে। আমাদের বর্তমান দল নিয়ে আমরা খুবই খুশি। এখন লক্ষ্য 10 দিন ভালো ক্রিকেট খেলা। আশা করি যারা সেরা খেলাটা উপহার দেবে তারাই সিরিজ জিতবে। ঘরের মাঠে এই ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সেরা অর্জন একটা ড্র, তাও 12 বছর আগে খুলনায়। সে ম্যাচে দলের সেরা ব্যাটার ছিলেন সারফারাজ। এবার সেই ব্যাটারই পাকিস্তান দলের হেড কোচ। 2 বছর পর র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কোনো দলকে ঘরের মাঠে আতিথ্য দিতে যাচ্ছে বাংলাদেশ। শেষবার এসেছিল প্রোটিয়ারা। ওই সিরিজে ধবল ধোলাই হয় টাইগার্স। সাদা পোশাকে 2 দলের দেখা হয়েছে এখন পর্যন্ত 14 বার, যেখানে 11 জয় মেন ইন গ্রিনদের। বাংলাদেশের জয়ের সংখ্যাটা মাত্র 2। তবে টাইগারদের বিপক্ষে 2021 সালের পর আর জেতেনি পাকিস্তান। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সাবরিনা মজুমদার। মেজবা, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।